প্রচ্ছন্নদের তরফ থেকে জানাই স্বাগতম আমাদের আজকের লাভ সেগমেন্টের গল্প তুই স্মৃতিতেই থাকবি। গল্প পাঠে অমিত, ডিরেকশন, মিউজিক মিক্সিং এবং আকাশের চরিত্রে ছন্দহারা, মা এবং স্নেহার চরিত্রে শ্রেয়া, মেঘার চরিত্রে আরাধ্যা, বন্ধু এবং প্রীতমের চরিত্রে চন্দন, অ্যান্ড লাস্ট ডিজাইনিংয়ে লেখনী। সময়টা তখন সকাল 8টা। মেঘা তখনও বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছে, আর তার মোবাইলটা সেই কখন থেকেই রিং হয়ে যাচ্ছে। পাশের রুম থেকে তার মা বলে ওঠে, কিরে মেঘা, ফোনটা তোল। মেঘা খানিকটা বিরক্তভাবে ফোনটা ধরে। সে ঘুমের ঘোরে নামটাও খেয়াল করেন যে কে ফোন করেছে। আরে মশাই, আপনি কে বলুন তো? দিলেন তো সকাল সকাল আমার ঘুমটা ভাঙিয়ে। ফোনের ওপাশে ছিল আকাশ, মেঘার ছোটবেলার বন্ধু। এখন ওরা একসাথে একই কলেজে পড়ে। মেঘার কথা শুনে আকাশ বলে ওঠে, কি বললি? তুই এখনো ঘুমোচ্ছিলি? এই মেঘা, কটা বাজে তোর কোনো খেয়াল আছে? মেঘা তখন ওর ঘড়ির দিকে তাকিয়ে দেখে অলরেডি 8টা বেজে গেছে। আরে, আমি তো একেবারে ভুলেই গেছিলাম আকাশ, আজ তো আমাদের কলেজ সোশ্যাল আছে। ইস, কতটা লেট হয়ে গেল। হ্যাঁ মেঘা, তুই আরো একবার ঘুমিয়ে নে, বুঝলি? আজ আর তোকে কলেজ যেতে হবে না, আর গানও গাইতে হবে না। ফোন করে তোকে তুললাম, আর তার জন্য আমাকে কথাও শুনতে হলো। হ্যাঁ, আমি তো খেয়ালই করিনি যে ফোনটা তুই করেছিস। সরি। আর সরি বলতে হবে না, যা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নে। আর যে গানটা গাইবি সেটা আরেকবার ভালো করে দেখে নিস। আমি ঠিক 10টায় কিন্তু চলে আসবো। আর কিছু বলবি? না হলে আমি রেডি হতে যাচ্ছি। হ্যাঁ মা, এবার যাও, না হলে কিন্তু সত্যি সত্যি লেট হয়ে যাবে। আকাশের কথায় মেঘা না হেসে থাকতে পারল না। আচ্ছা, এখন রাখি তাহলে, বাই। হ্যাঁ, বাই। 10টা বাজতে আর 10 মিনিট বাকি। মেঘা সুন্দর করে সেজে তৈরি হয়ে নিয়েছে। আকাশ বলেছিল ওকে শাড়ি পরে আসতে। শাড়িতে নাকি ওকে অনেক সুন্দর লাগে। মেঘা কিছু খাবার খেয়ে তার মাকে আসছি বলে বেরিয়ে যায়। আকাশ বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছিল। হায়, কি মিষ্টি লাগছে রে তোকে। আজ তো সব ছেলেরা তোর দিকেই তাকিয়ে থাকবে। তখন তো তুই আমাকে যদিও পাত্তা দিবি না। মেঘা মনে মনে ভাবে, আমি তো শুধু তোর জন্যই এত সুন্দর করে সাজলাম। আচ্ছা, এবার চল, না হলে তখন লেট হয়ে গেলে আবার আমাকেই দোষারোপ করবি। মেঘা বাইকে উঠে বসে। হাতটা আকাশের কাঁধে রাখলে আকাশ একটু মুচকি হাসে আর বাইকটা স্টার্ট দেয়। ওরা কলেজের গেটের সামনে এসে পড়ে। আকাশ মেঘাকে বলে ওঠে, নে, চলে এসেছি, এবার নেমে পড়। তোর তো আবার শাড়ি পরা অভ্যেস নেই, একটু সাবধানে নামবি, তাড়াহুড়ো করিস না। তোকে এত ভাবতে হবে না। এই বলে গাড়ি থেকে নামতে গিয়ে শাড়ির আঁচলটা মেঘার পায়ে লেগে সে পড়তে যাচ্ছিল। আর তখনই আকাশ ওকে ধরে নেয়। আকাশের চোখটা মেঘার চোখের ওপর পড়তেই এক দৃষ্টে সে ওর দিকে তাকিয়ে থাকে। মেঘা তখন বলে ওঠে, কি রে, ছাড় আমাকে। ওই জন্যই তোকে বলি একটু সাবধানে চলাফেরা করবি, কথা তো শুনিস না। আর এখানে দাঁড়িয়ে আমাকে এখন জ্ঞান দিতে হবে না, কলেজের ভেতরে চল এবার। কলেজের বাইরে আজ প্রচণ্ড ভিড়, তাই আকাশ শক্ত করে মেঘার হাতটা ধরে। মেঘা একবার ওর দিকে তাকিয়ে ভাবতে থাকে। আকাশ সাথে থাকলে ওর কোনো চিন্তা নেই, ছেলেটা ওর কত খেয়াল রাখে। কলেজে ঢুকতেই মেঘার বান্ধবীরা ওকে ঘিরে ধরে। মেঘার বেস্ট ফ্রেন্ড স্নেহা ওকে সবার থেকে একটু আড়ালে নিয়ে যায়। সত্যি মেঘা, তোকে শাড়িতে অপূর্ব সুন্দর লাগছে রে। আজ তো আকাশ তোর দিক থেকে চোখ সরাতেই পারবে না। ধ্যাৎ, থাক, আর লজ্জা পেতে হবে না। আর কিছুক্ষণের মধ্যেই প্রোগ্রাম শুরু হবে। চল, ওদিকটায় গিয়ে বসি। আচ্ছা ঠিক আছে, চল। মেঘার নামটা প্রথম দিকেই ছিল, তাই কিছুক্ষণের মধ্যেই মেঘার ডাক পড়ল গান গাওয়ার জন্য। মেঘা স্টেজের দিকে এগিয়ে চলল। একটা ছেলে অনেকক্ষণ থেকে মেঘার দিকে আর চোখে তাকিয়েছিল, সেটা আকাশের চোখকে এড়িয়ে যায়নি। যাই হোক, মেঘা গান গাওয়া শুরু করলো।
মেঘা যতক্ষণ গান গাইছিল আকাশ ততক্ষণ শুধু ওর দিকেই তাকিয়েছিল। মেঘার গান গাওয়া শেষ হতেই হাততালির শব্দে চারপাশটা ভরে উঠল। প্রোগ্রাম শেষ হতেই আকাশ মেঘার কাছে এসে ওর হাতটা ধরে ওকে এক সাইডে নিয়ে এলো। সত্যিই মেঘা, তুই গানটা না খুব সুন্দর গাইলি। বলছিস? হ্যাঁ রে বাবা। আর শোন, তোর সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বল, কি বলবি? আমি অনেকক্ষণ থেকে নোটিস করছিলাম একটা ছেলে তোর দিকে কিরকমভাবে তাকিয়েছিল। বুঝলাম। তুই কি জেলাস ফিল করছিস আকাশ? মোটেও না, কিন্তু ব্যাপারটা আমার কেন জানি না ঠিক লাগলো না। তুই একটু না সাবধানে থাকিস, কেমন? আচ্ছা, কোন ছেলেটা বলতো? আমাকে দেখাতে পারবি? তখন ওদের পাশ দিয়ে একটা ছেলে বেরিয়ে যাচ্ছিল তার বন্ধুদের সাথে। ছেলেটির নাম প্রীতম, এই কলেজেই পড়ে। ছেলেটি মেঘার সাথে কথা বলার জন্য এগিয়ে এলো, আর আকাশের তা দেখে প্রচণ্ড রাগ হচ্ছিল। প্রীতম মেঘাকে বলল, মেঘা, তুমি যে এত ভালো গান গাও সেটা তো জানতাম না। প্রীতমের একটা বন্ধু ওর কানে কানে বলল, ভাই সত্যি তোর চয়েস আছে, মানতে হবে। মেয়েটা দারুণ দেখতে কিন্তু। এই কথাটা আকাশের কিছুটা কানে এলো। ও কোনো মতে নিজেকে কন্ট্রোল করে নিল। মেঘা প্রীতমকে অনেক আগে থেকে চেনে। মেঘা ওকে ভালো ছেলে হিসেবেই জানে, তাই মুচকি হেসে প্রীতমকে বলল। ধন্যবাদ প্রীতম দা। ছেলেগুলো ওখান থেকে চলে যেতেই আকাশ মেঘাকে বলল, এই মেঘা, তুই কি এই ছেলেটাকে চিনিস? তুই জানিস আমি এই ছেলেটার কথাই তখন থেকে বলছিলাম। আমার ছেলেটাকে খুব একটা সুবিধার মনে হচ্ছে না। ওই তো তোর দিকে অনেকক্ষণ থেকে তাকিয়েছিল। কি বলছিস এসব? আরে ও তো প্রীতম দা, আমাদের থেকে এক ক্লাস সিনিয়র। আমার মনে হয় তোর কোথাও একটা ভুল হচ্ছে। প্রীতম দা মোটেও এরকম ছেলে নয়। হ্যাঁ, তোর কাছে তো এখন সবাই ভালো, শুধু আমি বাদে। আচ্ছা, এসব কথা এখন থাক না, এটা নিয়ে পরে ভাবা যাবে। তুই আমার উপর রাগ করিস না আকাশ, প্লিজ। না, আমি কেন রাগ করব? সেই অধিকার আমার কাছে আছে নাকি? সবটা বুঝতে পেরে মেঘা হেসে উঠল। আচ্ছা, এখন বাড়ি চল, খুব খিদে পেয়েছে। রাস্তায় যেতে যেতে মেঘা আইসক্রিমের দোকান দেখে আকাশকে বাইকটা থামাতে বলল। এই আকাশ, আমি আইসক্রিম খাবো, আমার জন্য একটু কষ্ট করে নিয়ে আয় না প্লিজ। তুই না পুরো বাচ্চাদের মতো আবদার করিস। আচ্ছা ঠিক আছে, তুই একটু এখানে ওয়েট কর, আমি যাব আর আসবো, কেমন? মেঘা রাস্তার এই পারে একাই দাঁড়িয়েছিল। সময়টা তখন বিকেল 4টে। হঠাৎ একটা গাড়ি মেঘার ঠিক সামনে এসে দাঁড়াল। কিছু লোক বেরিয়ে এসে মেঘার মুখটা রুমাল চাপা দিয়ে তাকে সেন্সলেস করে গাড়ির মধ্যে তুলল। কিছুক্ষণের মধ্যে আকাশ ওখান থেকে এসে মেঘাকে দেখতে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে গেল। মেয়েটাকে নিয়ে না সত্যি পারা যায় না, এভাবে না বলে কেউ যায়? ফোনটাও তো ধরছে না। আশেপাশে কিছু লোককে মেঘার ব্যাপারে জিজ্ঞাসা করলো। তারপর একটা লোকের কাছ থেকে আকাশ জানতে পারল কিছু লোক একটা মেয়েকে একটা গাড়িতে জোর করে চাপিয়ে নিয়ে কোথায় চলে গেল। তারা নাকি ভয় পেয়ে গেছিল, তাই এগিয়ে আসেনি। আর ঠিক তখনই আকাশের ফোনে একটা নতুন নাম্বার থেকে কল আসে। হ্যালো। এই শোন, তোর মেঘাকে যদি বাঁচাতে চাস তাহলে আধ ঘন্টার মধ্যে আমার দেওয়া লোকেশনে চলে আসবি। লোকটার গলাটা আকাশের খুব চেনা চেনা লাগে। আপনি কে? কোথা থেকে বলছেন? আর আমার মেঘাকে আপনি কোথায় আটকে রেখেছেন? হ্যাঁ বলুন। লোকটা কোনো কিছু না বলেই ফোনটা কেটে দেয়। আকাশ ওর হোয়াটসঅ্যাপ খুলে দেখে ওই নাম্বারটা থেকে একটা লোকেশন পাঠানো হয়েছে। সে তখনই পৌঁছে যায় ওই লোকেশনে। গিয়ে দেখে একটা অনেক দিনের পুরনো বাড়ি। ভেতর থেকে কিছু লোকের আওয়াজ শোনা যাচ্ছে। একটা রুমে মেঘা একটা চেয়ারে বসে, ওর হাত পা সব বাঁধা। মেঘার সামনে বসে আছে প্রীতম। প্রীতম দা, তুমি এতটা নিচে কিভাবে নামতে পারলে? আমি কখনো ভাবতেও পারিনি তুমি এরকম। আকাশ তাহলে তোমার সম্পর্কে ঠিকই কথা বলেছিল, কিন্তু আমি ওর কথা বিশ্বাস করিনি। এর মধ্যেই আকাশ রুমের মধ্যে ঢুকে পড়ে। মেঘাকে ওরকম অবস্থায় দেখে প্রীতমের ওপর খুব রেগে যায়। আকাশ মেঘা দড়িগুলো খুলে ফেলে। তুই ঠিক আছিস তো মেঘা? তোর কিছু হয়নি তো? আমি একদম ঠিক আছি, তুই কোনো চিন্তা করিস না। প্রীতম হঠাৎ বলে ওঠে, আকাশ, তোর সাথে ভাই অনেক বোঝাপড়া বাকি আছে, তাই তো তোকে এখানে ডাকলাম।
এই বলে প্রীতম মেঘাকে আকাশের কাছ থেকে ছাড়িয়ে নিতে যায়। মেঘা ভয় পেয়ে আকাশকে জড়িয়ে ধরে। তুই ভয় পাস না মেঘা, আমি তো চলে এসেছি, কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না। আমি তোকে বলেছিলাম না মেঘা, এই ছেলেটা ভালো না, তাই তো তোকে সাবধানে থাকতে বলেছিলাম। হ্যাঁ আকাশ, তুই আমায় ঠিকই বলেছিলি। প্রীতম আকাশকে বলে, যদি নিজেকে বাঁচাতে চাস তাহলে মেঘাকে আমার হাতে তুলে দে। কি বললি? আরেকবার বল। আমার মেঘাকে তুই আমার থেকে কেড়ে নিতে চাইছিস? সেটা কখনোই হবে না। মেঘা শুধুই আমার, অন্য কারুর না। আকাশের কথা শুনে মেঘা অবাক হয়ে যায়, তাকিয়ে থাকে আকাশের দিকে। প্রীতম আর ওর লোকজনের সাথে আকাশ কিছুক্ষণ মারপিট করে, তারপর মেঘাকে ছাড়িয়ে নিয়ে যায় ওখান থেকে। কেন শুধু শুধু আমার জন্য ওদের সাথে মারপিট করতে গেলি? ইস, তোর কপালটা কতটা কেটে গেছে, রক্তও তো পড়ছে। আকাশ মেঘার কোনো কথায় কান না দিয়ে বলে, আরে আমার সেরম কিছু হয়নি, এসব কথা বাদ দে না। সন্ধে তো প্রায় হয়েই এলো, চল একটু নদীর পাড়ে গিয়ে ঘুরে আসি। আকাশ, তোর এতটা চোট লেগেছে, তুই এক্ষুনি আমার সাথে হসপিটাল যাবি। আমি এখন অন্য কোনো কথা শুনতে চাই না। আরে না রে বাবা, আমি ঠিক আছি। তোর সাথে কোথাও একটা বসে অনেকদিন গল্প করা হয়নি, চল আজকে একটু গল্প করি, চল না প্লিজ। আচ্ছা ঠিক আছে, চল, তবে বেশিক্ষণ না কিন্তু। সন্ধ্যের আগে বাড়ি ফিরবি বল। হ্যাঁ রে, এই তোর হাত ছুঁয়ে কথা দিলাম, ঠিক আছে? ওরা দুজনে নদীর পাড়ে গিয়ে বসে। দেখ মেঘা, কি সুন্দর ঠান্ডা বাতাস বইছে। মেঘা আকাশের কাঁধে মাথা রাখে, কোনো কথা বলে না। কি রে মেঘা, কিছু তো বল। আমি কি বলবো? তুই তো তখন আমাকে বলছিলি যে তোর আমাকে কি বলার আছে। আর তাছাড়া আমার জন্য তোকে এতটা কষ্ট পেতে হলো আজ। আমি তো তোকে তখন দেখে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আসলে এর আগে তোকে এতটা রেগে যেতে কখনো দেখিনি তো, তাই। তুই কি সত্যিই কিছু বুঝতে পারিস না মেঘা? বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি? তোর কিছু হয়ে গেলে আমি মাথা ঠিক রাখতে পারি না। মেঘা প্রথমে খানিকটা চমকে যায়, তারপর আকাশের চোখের দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে। উফ, ভালো তো তোকে আমিও বাসি, কিন্তু আজ অব্দি সেটা তোকে আমি বলে উঠতে পারিনি। আমি তোকে কখনো হারাতে চাই না মেঘা, তুই কথা দে, তুই সব সময় আমার সাথে থাকবি, কখনো আমায় ছেড়ে যাবি না। মেঘা আকাশের হাতে হাত রেখে বলে, আমি তোকে কথা দিলাম আকাশ, আমি তোকে ছেড়ে কখনো কোথাও যাব না। ওরা দুজনে দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। নদীর জলের শব্দ পরিবেশটাকে কিছুটা রোমান্টিক করে তোলে। হঠাৎই আকাশের ফোনে বাড়ি থেকে একটা কল আসে। আকাশ মেঘাকে বলে, আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে মেঘা, মায়ের শরীরটা আবার খারাপ করেছে। চল আমি তোকে বাড়ি ছেড়ে দিয়ে তারপরে যাব। আরে না না, আমি একা বাড়ি চলে যেতে পারবো। আর তাছাড়া তোর এখন আন্টির পাশে একটু থাকা দরকার। আর দেরি না করে তুই তাড়াতাড়ি বাড়ি যা তো। তুই শিওর তুই যেতে পারবি তো? আরে হ্যাঁ রে, তুই আমাকে নিয়ে কোনো চিন্তা করিস না, আমি একটা ক্যাব বুক করে চলে যাব। ঠিক আছে তাহলে, সাবধানে যাস, আর বাড়ি পৌঁছে আমাকে জানিয়ে দিস। আচ্ছা, বাই। এই বলে মেঘা ওখান থেকে চলে যায়। মেঘা আনমনে হাঁটছিল। রাস্তা পার হওয়ার সময় কোথা থেকে একটা গাড়ি এসে ওকে প্রচন্ড জোরে ধাক্কা মারে। মেঘা রাস্তার এক পাশে পড়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে। চারপাশের অনেক লোক তার দিকে ছুটে আসে এবং তাকে একটা নার্সিংহোমে নিয়ে যায়। মেঘার বাড়িতেও খবর দেওয়া হয়, আর খবরটা আকাশের কানে পৌঁছতেই সে ইমিডিয়েটলি চলে যায় সেই নার্সিংহোমে এবং গিয়ে দেখে মেঘার মা একপাশে দাঁড়িয়ে খুব কান্নাকাটি করছে। আন্টি, মেঘা এখন কেমন আছে? আর তুমি কাঁদছো কেন? মেঘা আর এই পৃথিবীতে নেই, ও আর কোনো দিনও ফিরে আসবে না। না 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 না, এটা হতে পারে না। মেঘা ওর প্রমিস কিছুতেই ভাঙতে পারে না। আকাশ এক ছুটে চলে যায় মেঘার কাছে, ওর মাথাটা জড়িয়ে ধরে খুব কাঁদতে শুরু করে। এসব কিছুর জন্য আমি দায়ী মেঘা। আমি যদি তোকে একা না ছাড়তাম তাহলে তাহলে তোকে আমি কখনো হারিয়ে ফেলতাম না।
মেঘা চলে যাওয়ার পর আকাশ কেমন যেন একটা হয়ে যায়। কারোর সাথেই ঠিকভাবে কথা বলতো না, সবসময় একা একা থাকতো। এভাবে 3টে বছর পেরিয়ে যায়। এখন আকাশ ওর পরিবারের কথা ভেবে নিজেকে অনেকটা সামলে নিয়েছে। একদিন রাত্রে ছাদের উপর দাঁড়িয়েছিল আকাশ, তারার দিকে তাকিয়ে বলে, জানিস মেঘা, আমার এক মুহূর্তের জন্য কখনো এটা মনে হয়নি যে তুই আমার সাথে নেই। হ্যাঁ, তুই আজ আর এই পৃথিবীতে নেই ঠিকই, কিন্তু তোর ভালোবাসা আমার সাথে আছে। মেঘা, তোর আকাশ আজও শুধু তোকেই ভালোবাসে।